সকাল পর নাস্তার পর সামিনা বেগম ইমাকে সাথে নিয়ে টেইলার্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মেহের বাড়িতে একাই থাকে। রুদ্র আর রিয়াজুল হক যার যার কাজে বেরিয়ে পড়েছে। শাশুড়ির পাশে ইমা অনেক সংকোচ নিয়ে চলছিল, খালি ভয় পাচ্ছিল কখন না জানি তিনি বকা দিয়ে বসেন। অবশ্য ভয় পাওয়ারই কথা, সেই কখন থেকে মুখ অফ রেখেছেন। একটা ভালো কথা তো দূর, খারাপ কথাও বলছে না। টেইলার্স বলতে ওনাদের কাছাকাছি ফ্ল্যাটের একজন মহিলা জামা কাপড় বানায়, সেখানেই ইমাকে নিয়ে যায়। ড্রেসের মাপের দরকার আছে তো। সেই মহিলা সামিনা বেগমকে দেখে অনেক আপ্লুত হয়, সাথে ইমাকে চিনতে না পেরে বলে, ভাবি কে এই মেয়ে, আত্মীয় নাকি? সামিনা বেগম একবার ইমার দিকে তাকান। ইমা ভয়ে মাথা নিচু করেছিল, বুঝতে পারে নতুন ঝামেলা আসতে চলেছে। তবে সামিনা বেগমের উত্তরে ইমা চমকে তাকায়, আত্মীয় না, আমার ছেলের বউ। আরে ভাবি, কবে বিয়ে করালেন ছেলেকে? লুকিয়ে কাজ সেরে ফেললেন? এটা কি ঠিক করলেন ভাবি? সামিনা বেগম হালকা হেসে বলেন, আসলে হঠাৎ হয়ে গেল তো, জানানোর সময় হয়নি। পরে বড় করে অনুষ্ঠান করব তো, তখন সবাইকে জানানো হবে। বাহ, বউ তো মাশাল্লাহ অনেক সুন্দরী। বাড়ি কোথায় বউয়ের? কিভাবে কি হলো বলেন শুনি। সেভাবেই পরে একদিন সময় করে বলবো, এখন তাড়াতাড়ি মাপ নেন। ওদের আবার কাল পরশুর মধ্যে ফিরতি বাড়িতে যেতে হবে। একটু তাড়া বুঝেন তো, যত তাড়াতাড়ি পারেন বানিয়ে দিয়েন। তাড়াতাড়ি করা তো কষ্টের, তবে চেষ্টা করব আমি। তারপর তারা টুকটাক আরও কিছু কথা বলে। তবে এত সবের মাঝে ইমা অবাক দৃষ্টিতে সামিনা বেগমের দিকে তাকিয়ে থাকে। সে তো এ দুদিন মহিলার রাগী থমথমে চেহারাই দেখেছে, অথচ ওনাকে হাসলে অনেক সুন্দর লাগে। ওনার দিকে তাকালেই মা মা ফিল হচ্ছে। মায়েরা বুঝি এভাবেই মেয়েদের সব বিপদ থেকে রক্ষা করেন। অজান্তেই ইমার চোখে পানি চলে আসে, তবে কেউ দেখার আগে তাড়াতাড়ি পানি মুছে ফেলে। তবুও কিভাবে যেন সামিনা বেগমের চোখে পড়ে যায় সেটা। এই তো, তাই এখন কেমন রাগী দৃষ্টি ছুড়ে দিচ্ছে তার দিকে। কিরে দোস্ত, গতরাতে কোথায় ছিলি? ফ্ল্যাটে না থাকবি? বাসায় ছিলাম। তাদের বন্ধুদের মধ্যে হিমেল একটু বেশিই দুষ্টু। সে মিচকে হাসি দিয়ে রুদ্রের দিকে তাকায়, এতে সাথে সাথেই পিছনে লাথিও খায়। বেচারা নিজের পিছনে হাত দিয়ে বলে, ভাই আর দেশ না, আর কিছু বলবো না আমি, এমনিও বলি নাই কিছু, শুধু একটু হাসিই তো দিচ্ছি। তোর ফালতু হাসি নিয়ে দূরে থাক, আমার অন্য কথা আছে। তখনই কোথা থেকে লিলি এসে রুদ্রের হাত জড়িয়ে ধরে। রুদ্রের হঠাৎই সকালের কথা মনে পড়ে, তাই সে লিলির হাতটা ঝাড়ি দিয়ে সরিয়ে দেয়। আহনাফ, এমন করছো কেন লিলি? দূরে থাকো লিলি, এসব বেহায়াপনা আমার পছন্দ না। লিলি মুখ গোমরা করে পিছিয়ে যায়। সিয়া লিলিকে নিজের সাথে নিয়ে আসে, বলে, চুপচাপ দাঁড়িয়ে থাক, বেশি করিস তুই, জানিসই তো রুদ্র এসব পছন্দ পারে না। তাদের ফ্রেন্ডসদের মাঝে মোনা অনেক শান্তশিষ্ট, পড়াশোনায় ব্যস্ত থাকে, সাথে চশমা পরে। হিমেলের কাজিন বলেই তাদের গ্রুপে থাকে, আর হিমেল বেশি দুষ্ট। লিলি একটু ন্যাকা স্বভাবের, আর সিয়া সবসময় লিলিকে সামলে রাখে, কারণ লিলি ন্যাকা হলেও বেশ সেন্সিটিভ, অল্পতেই মন খারাপ করে ফেলে। অন্যদিকে রুদ্র আর সাজিদ অনেকটা একই স্বভাবের, এই তারা মেচিওর, এই আবার দুষ্টু, মানে মিক্সিং স্বভাবের। পরিস্থিতি অনুযায়ী নিজেদের মনের ভাব প্রকাশ করে। সবাইকে একসাথে দেখে রুদ্র বলে, শোন, আগামী ৩-৪ দিন আমি ভার্সিটি আসতে পারবো না, তো তোদের করণীয় কি? হিমেল লাফিয়ে উঠে বলে, তোর অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। রুদ্র মিচকে হাসি দিয়ে বলে, গুড বয়। কিন্তু যাবিটা কোথায়? রুদ্র শুধু তাদের দিকে একবার তাকায়, এতেই যেন তারা আন্দাজ করে ফেলে ব্যাপারটা, কিন্তু মেয়েরা হা হয়ে তাকিয়ে থাকে। সিয়া আবারও বলে, এই তোমরা কিছু কি লুকাচ্ছ আমাদের থেকে? ছেলের ভেতরকার কথা এটা, এত জানতে হবে কেন তোমার? কি এমন ছেলেদের কথা যেটা আমরা জানতে পারবো না? এক কথা দুই কথায় হিমেলের সাথে তর্ক জুড়ে দেয় সিয়া। বাকিরা বিরক্ত হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। শেষে মোনা তার চোখের চশমাটা আরেকটু উপরে তুলে বলে, গাইজ, বন্ধ করো এসব, ক্লাস শুরু হয়ে যাবে আমাদের, চলো ক্লাসে যাই। হিমেল থেমে সিয়ার দিকে মুখ ভেঙচি দেয়, তারপর মোনার চশমাটা খুলে নিজের হাতে নিয়ে নেয়। এই আমার চশমা, বলেই হিমেলের পিছনে দৌড় দেয়। বাকিরা হেসে ক্লাসের উদ্দেশ্যে যায়, আর যেতে যেতে রুদ্র ভাবতে থাকে, তখন লিলি তার হাত ধরায় হঠাৎ ইমার কথা মনে পড়ল কেন? সকালে সে জেগে ইমাকে নিজের হাত জড়িয়ে ধরতে দেখেছিল, কেন যেন হাতটা ছাড়িয়ে নিতে মন চাচ্ছিল না। মেয়েটা কি সুন্দর ঠোঁট উল্টে আরামে ঘুমাচ্ছিল। অজান্তেই সে ফোনে একটা ছবিও ক্লিক করে নিয়েছে। এসব ভাবতেই সে অবাক হয়, ধ্যাত কি বাচ্চামো করল সে, ছবি ক্লিক করার কি দরকার ছিল? মেহের রুমে জোরে গান ছেড়ে অনমনে নাচছিল, কিছুই ভালো লাগছে না। বাসায় বসে থেকে সে বোর হয়ে যাচ্ছে, একবার উঠে গিয়ে নাচছে, আবার এসে থম ধরে বসে আছে। তখনই ইমা আসে তার কাছে। একটু আগেই শাশুড়ির সাথে সে বাসায় এসেছে, এসেই সে রুমে চলে গিয়েছেন, আর ইমা রুদ্রের রুমে না বসে সোজা মেহেরের কাছে এসেছে। মেহেরকে থম মেরে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে তোমার মেহু? ভালো লাগছে না ভাবে, অনেক বোর হয়ে যাচ্ছি। ইমা কি বলবে না বুঝতে পেরে হঠাৎই বলে ওঠে, আমাদের সাথে যাবে? কোথায়? আমাদের বাড়িতে, একটু ঘুরতে পারবা তুমি? আমাকে যেতে দেবে? তুমি একটু আম্মুকে বলবা? আমি?
আমি কিভাবে? আমায় ভয় লাগে তো। আরে দূর, তোমায় কিছুই বলবে না, বরং আমি বলতে গেলে বকবে আমায়। ইমা এখন পরে ঝামেলায়। সে কিভাবে বলবে? সে নিজেই ভয়ে মাথা তুলে তাকাতে পারে না, কিন্তু মেহু যেভাবে উৎসাহী হয়ে আছে, এখন না বললে মন খারাপ করে ফেলবে। তাই বলে, আচ্ছা, আমি তোমার আম্মুকে বলবো নি। মেহের খুশি হয়ে বসে থেকেই ইমাকে জড়িয়ে ধরে। ইমা এতে চমকে যায়। এই মুহূর্তে নিজেকে মেহুর বড় বোনের মতো মনে হচ্ছে তার। কিছুক্ষণ পরে হঠাৎ ইমা বলে, মেহু, একটা কথা জিজ্ঞাসা করি তোমায়? হ্যাঁ, বলো না। আমায় তোমার ভাইয়ার বউ হিসেবে মেনেছ তুমি? মানে আমি তো অন্য মেয়েদের মতো না, আমি ডিভোর্সি, আর তোমার ভাইয়ার যোগ্যও না। মেহের থমকে যায় ইমার কথা শুনে। সে খুব ইমোশনাল একটা মেয়ে, কারো কষ্টে নিজেরও কষ্ট লাগে। এখন ইমার এমন কথা শুনে মন খারাপ হয়ে যায়। বেশি কিছু না ভেবে সোজা ইমার কোলে শুয়ে পড়ে। তারপর মৃদু স্বরে বলে, আসলে ভাবি, আমি না বেশি কিছু বুঝি না এসব নিয়ে। তবে তুমি নিশ্চয়ই এইটুকু জীবনে অনেক কষ্ট পেয়েছ। আমি তো ওইসব অনুভব করতে পারি না, তাই জানিও না। খালি এইটুকু জানি, আমার তোমাকে অনেক ভালো লেগেছে। তুমি একদম আমার মন মতো। জানোই তো, একা থাকি বাসায়, তুমি আসার পর থেকে আর একাকী লাগে না। তারপর উঠে বসে ইমার গাল দুটো টেনে বলে, আর তুমি অনেক সুইট, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। আর ভাইয়াকে নিয়ে ভেবো না, আমি ভাইয়ার অনেক সিক্রেট জানি, তোমাকে বলবো নি। পরে দুজনে মিলে ভাইয়াকে সাইজ করে ফেলবো। ইমাও হেসে ফেলে। আসলেই মেহের অনেক সহজ সরল, তাই তো তার মতো মেয়েকে কারণ ছাড়াই এতটা ভালোবেসে ফেলল। দুজনেই প্রায় সমবয়সী। একজন জীবনের অনেকটা এই অল্প বয়সেই পরখ করে ফেলেছে, আরেকজনের দিন দুনিয়ার এসব কোনো দিকেই খেয়াল নেই। একদম খাঁটি ফুল যেন। শামিনা বেগম নিজের মেয়ের রুমেই আসছিলেন। দরজা পর্যন্ত এসে ভিতরে নিজের মেয়ে আর ছেলের বউকে একসাথে মজা করতে দেখে থমকে দাঁড়ায়। ভালোভাবে পরখ করে দেখেন দুজনেই সমবয়সী। তবে তিনি কেন ইমাকে নিজের মেয়ের মতো দেখতে পারছেন না? ওদের দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে দুটো বাচ্চা মেয়ে বসে দুষ্টুমি করছে। কিন্তু যখনই মনে পড়ে ইমা তার ছেলের বউ, আর ওর আগেও আরও একবার বিয়ে হয়েছে, কেন যেন মনটা মানতে চায় না। এত ছোট মেয়েকে কেন এমন পরিস্থিতিতে পড়তে হবে? ইমার জায়গায় নিজের মেয়েকে কল্পনা করলেই যেন গা শিউরে ওঠে। এমন জায়গায় নিজের মেয়েকে কল্পনা করতেও ভয় পাচ্ছেন, অথচ সেই বয়সী একটা মেয়েই তার চোখের সামনে সর্বদা ভয় কুকড়ে থাকে। নিজেকে কেমন যেন দজ্জাল শাশুড়ির মতো মনে হচ্ছে, কিন্তু তিনি তো এমনটা হতে চাননি। ইমা মেহুর সাথে মজা করতে করতে হঠাৎ দরজায় তাকিয়ে শাশুড়িকে দেখতে পায়। সাথে সাথেই চুপ হয়ে দাঁড়িয়ে মাথায় ঘুমটা টেনে নেয়। মেহের মাকে দাঁড়িয়ে থাকতে দেখেই বলে, আরে আম্মু, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। শামিনা বেগম নিজের ভাবনা থেকে বেরিয়ে আসেন। এতক্ষণে ভুলেই গেছেন কেন মেয়ের কাছে আসছিলেন তিনি। আম্মু, কিছু বলবা? তোর জন্যই তো ভুলে গেছি। যাই হোক, দুপুরের খাবার খেতে আয়। আসলে তারা আজ বাহিরে ছিল বলে রান্না হালিমা খালাই করেছেন। ইমাকে আজ রান্না করতে হয়নি। শামিনা বেগম চলে যেতে নিলে মেহের ডাকে। তারপর ইমাকে কনুই দিয়ে ঠেলা দিয়ে তারও যাওয়ার কথাটা বলতে বলে। শামিনা বেগম ভ্রু কুঁচকে তাদের দুজনের দিকে তাকায়। ইমা ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, মানে কালকে আমাদের সাথে মেহুকেও নিয়ে যাই আমাদের বাড়িতে? শুরুতে কি বলতে গিয়ে বলনি? আম্মা, এখন আবার বলো। না মানে আমাদের সাথে মেহেরকেও আমাদের বাড়িতে নিয়ে যাব, ও বলছিল। তোমার শ্বশুরের সাথে কথা বলে দেখি, পরে জানাবো। বলেই তিনি চলে যান। এতক্ষণে ইমা জোরে শ্বাস নেয়। এতক্ষণ মনে হচ্ছিল যেন এক্ষুনি বকা খেলো বলে। তবে শাশুড়িকে আম্মা বলতে পেরে তার মনে অনেক শান্তি লাগে। তখনই মেহের খুশিতে জড়িয়ে ধরে বলে, আমার যাওয়া ফিক্সড মনে করো, বাবা কখনো না বলবে না, আম্মু রাজি মানে সব রাজি। মেহেরের খুশি দেখে ইমা শান্তি পায়। এই 2 দিনে ইমা যতটা খুশি হয়েছে, গত 2 বছরে এসবের টিকিটাও পায়নি সে। এক অন্যরকম সুখের অনুভূতি হচ্ছে তার। রাতে খাওয়া দাওয়া শেষে রুদ্র সোজা এসে বিছানায় শুয়ে পড়ে। আজ সে অনেক টায়ার্ড। সামনে ভার্সিটিতে একটা বাস্কেটবলের ডিপার্টমেন্টাল টুর্নামেন্ট আছে। বাস্কেটবল ক্লাবে রুদ্রর নাম লেখানো আছে। সে বেশ ভালোই খেলতে পারে। যেহেতু টুর্নামেন্টের বেশি একটা দেরি নেই, তাই আজ প্র্যাকটিস করে এসেছে। মাঝে তো আবার কিছুদিন গ্যাপ যাবে। ইমা এসে রুদ্রকে শুয়ে গড়াগড়ি করতে দেখে অবাক হয়। রুদ্র তো এমন করে না, বেশ শান্তশিষ্ট থাকে। তাই সে অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎই রুদ্র ইমার উপস্থিতি টের পেয়ে থেমে যায়। চুপচাপ ভদ্র ছেলের মতো শুয়ে থাকে। আর ইমা অবাক হয়ে রুদ্রের কাহিনী দেখতে থাকে। এই না গড়াগড়ি করছিল, এক্ষুনি আবার গম্ভীর হয়ে গেল। হঠাৎই মৃদু স্বরে বলে, আপনার কি খারাপ লাগছে? রুদ্র থতমত খেয়ে বলে, না, ঠিক আছে আমি। ইমা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থেকে বারান্দায় চলে যায়। এই বারান্দাটা ইমার বেশ পছন্দ হয়েছে। এখানে থাকা দোলনাটাই সে এখনো বসেনি, ভয়ে যদি রুদ্র বকা দেয়। তবে এখানে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে চারপাশ দেখতে তার অনেক ভালো লাগে, অনেক শান্তি অনুভূত হয়।
অপরদিকে রুদ্র বেশ অনেকদিন পরে প্র্যাকটিসে গিয়েছিল বলে তার হাত দুটো ম্যাচ ম্যাচ করছে, একটুও শান্তি পাচ্ছে না। আর এই বউ নামক এই মেয়েটা কি সুন্দর তাকে উপেক্ষা করে চলে গেল। আরে বাবা, জোর করে তো জিজ্ঞাসা করবে কোনো সমস্যা না আছে নাকি, জোর করে সেবা করা উচিত তো। পরেই আবার ভাবে এই মেয়ের তো জানার কথাই না সে আজ সারাদিন কি করেছে, বুঝবে কিভাবে তার সমস্যাটা। এটা আগের সময় হলে রুদ্র এভাবেই নিজের শরীরের সাথে জেদ দেখিয়ে শুয়ে থাকত, কিন্তু সুবিধে থাকতে কে সুযোগ ছাড়তে চায়। আজ মনে হচ্ছে একটু হাতে মাসাজ হলে ভালো লাগতো। সেদিন তো ইমা মায়ের মাথায় মাসাজ করে দিচ্ছিল, হাতেও পাবে বোধহয়, সেই ভেবে ইমাকে ডাকে সে। এই মেয়ে, মার্সি, এই ইমা। ইমা প্রথমে ভুল শুনেছে, তবে পরেই তার নাম শুনে তাড়াহুড়ো করে রুমে যায়। ডাকছিলেন? রুদ্র বিরক্ত হয়ে বলে, এতবার ডাকতে হয় কেন, এদিকে আসো। ইমা ভয় পেয়ে তাড়াতাড়ি এগিয়ে যায়, না জানি কখন মারতে আসে। ইমা যেতেই রুদ্র বলে, হাতে মাসাজ করতে পারবে? কি মাসাজ? মানে হাতে টিপে দাও, ব্যথা করছে অনেক। ইমা মাথা নাড়ে, সে পারবে। অবশ্য না পারলেও না করবে না, সে চেষ্টা করবে অন্তত। বসো এখানে, ভালোভাবে মাসাজ করবে, আর আমি ঘুমালে একদম ডাকবে না। ইমা মাথা নাড়িয়ে বসে, তবে কোনো কথা না বলায় রুদ্র বিরক্ত হয়। এই মেয়েটা এমন কেন, কথাই বলে না বেশি, এটা বেশি যন্ত্রণার। ইমা শাড়ির আঁচল ভালোভাবে গুছিয়ে রুদ্রের পাশে বসে, তারপর ধীরে ধীরে হাতে টিপে দিতে থাকে। হাতটা বেশ শক্ত, ব্যায়াম করে তো। ইমার নরম হাতের মাসাজ পেয়ে আবেশে রুদ্রের চোখ বন্ধ হয়ে যায়, বেশ আরাম পায় এখন। আরাম পেয়ে প্রায় ঘুমিয়েই যাচ্ছিল, তখনই ফোনের আওয়াজে রেগে যায়। ইমাও আচমকা আওয়াজে চমকে উঠেছিল। রুদ্র হাত বাড়িয়ে ফোনে দেখে লিলি ফোন দিয়েছে। রাত প্রায় 12টা বেজে গেছে, এত রাতে এই মেয়ে ফোন দিচ্ছে কেন? ফোন রিসিভ করতেই লিলি ওপাশ থেকে বলে, আনহাফ, কি করছো? আজব তো, এই রাতে মানুষ কি করে? ও, ঘুমিয়ে গিয়েছিলে নাকি? কি মনে হয় তোমার? কেন, দরকার থাকলে বলো, নয়তো রাখো, ঘুমাবো। রুদ্র বসে ফোনে কথা বলায় ইমা চুপচাপ বসেছিল। রুদ্র থেকে দূরত্ব বজায় রাখতে গিয়ে সে বিছানার অনেক কিনারায় ছিল, তাই একটু নড়তে গিয়ে হঠাৎই উল্টে পড়ে যেতে নেয়। এতে মৃদু চিৎকার করে উঠে রুদ্র হঠাৎই তার এক হাত দিয়ে ইমার এক হাত ধরে আটকে দেয়। মেইলি কণ্ঠ শুনে লিলি কিছু বলতে গেলে তখনই ফোন কেটে যায়। রুদ্রই কেটে দিয়েছে। ফোন রেখেই সোজা ইমাকে একটা ধমক দেয়। সমস্যা কি তোমার? এত অসতর্ক কেন? নাকি মাথা ফাটিয়ে গ্রামের মানুষদের বোঝাতে চাও তুমি এখানেও ভালো নেই? দেখলাম তো তাদের দরদটুকু, এতই দরদ থাকলে সেখানেও টিকতে পারলে না কেন? মেজাজটাই খারাপ করে দিল, সরো এখান থেকে। ইমা দ্রুত নেমে গেলেই রুদ্র শুয়ে পড়ে। ইমা বলতে যায়, আপনার হাত লাগবে না আর, ঘুমাও গিয়ে, নয়তো গ্রামের বিশিষ্ট অভিভাবকরা পরে বলবে তোমায় অত্যাচার করেছি। ঘুমাকেও দিইনি, তাই চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। ইমা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, এমন করছে কেন? সে তো আচমকা পড়ে যেতে নিচ্ছিল, সেই তাকে বাঁচালো, আবার বকাও দিচ্ছে, এমন কেন? রুদ্র চোখ খুলে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় ধমক দেয়, কি হলো, শুয়ে পড়ছো না কেন? আজব মেয়ে তো তুমি। ইমা ভয় পেয়ে তাড়াতাড়ি করে এসে বিছানার অপর পাশে শুয়ে পড়ে। কি লোক রে বাবা, এই তো ভালো ছিল, হঠাৎই কি হয়ে গেল? ইমা বুঝতেই পারছে না রাগটা কেন উঠল, তার জন্যে নাকি ফোনে থাকা ব্যক্তিটার জন্যে।